আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রভাষক হিসাব বিজ্ঞান, হায়দ্রাবাদ মডেল কলেজ। তো শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি তোমাদেরকে নগদান বই সম্পর্কে ধারণা দিয়েছিলাম। সেক্ষেত্রে 2 গড়া এবং 3 গড়া নগদান বই কিভাবে উপস্থাপন করতে হয় সেটা সম্পর্কে কিছু তথ্য দিয়েছিলাম। আজকে আরো কিছু নতুন তথ্য নিয়ে আসছি। আশা করছি তোমরা মনোযোগ দিয়ে শুনলে নগদান বই অর্থাৎ 2 গড়া এবং 3 গড়া নগদান বই সম্পর্কে তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো শিক্ষার্থীরা, 2 গড়া এবং 3 গড়া নগদান বইয়ের নিয়ম কানুন একই। শুধুমাত্র 3 গড়া নগদান বইতে বার্তার কলাম নামে বাম দিকে একটি কলাম এবং ডান দিকে আরো একটি কলাম বাড়তি থাকে, এবং এই 2 গড়া নগদান বইতে বার্তা অন্তর্ভুক্ত হয় না, কিন্তু 3 গড়া নগদান বইতে নগদ বার্তা অন্তর্ভুক্ত হবে। তো শিক্ষার্থীরা, আজকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন নতুন আরো কিছু তথ্য নিয়ে, কিভাবে 3 ঘোড়া নগদান বইতে উপস্থাপন করতে হয় সেই বিষয়টি। তো শুরু করা যাক। প্রথমে তোমরা বোর্ডে দেখো, মেসার্স রহিম এন্ড কোং এর নিম্নের লেনদেনগুলো 2019 সালের জানুয়ারি মাসে সংগঠিত হয়েছে। 2019 জানুয়ারি 1 প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত 50,000 টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত 20,000 টাকা। তো শিক্ষার্থীরা, খেয়াল করো তোমরা, এটা কি নতুন ব্যবসায় প্রতিষ্ঠান নাকি পুরাতন ব্যবসায় প্রতিষ্ঠান? গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে ব্যবসায় প্রতিষ্ঠানটি যদি নতুন হয় তাহলে সেক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠান কিছু সম্পদ দিয়ে শুরু করতে পারে। তো সেক্ষেত্রে জাবেদা চলে দাঁড়ায় সংশ্লিষ্ট সম্পদ ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। তো যেহেতু মূলধন হিসাব ক্রেডিট এসেছে, সেজন্য আমরা মূলধন নামে লিখতাম। এটা হচ্ছে নতুন ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে। কিন্তু পুরাতন ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে উদ্বৃত্ত দেওয়া থাকে। দেখো, এখানে নগদ উদ্বৃত্ত দেওয়া হয়েছে এবং ব্যাংক জমাতিরিক্ত উদ্বৃত্ত দেওয়া হয়েছে। তাহলে বুঝা যাচ্ছে এটি একটি পুরাতন ব্যবসায় প্রতিষ্ঠান। আর উদ্বৃত্ত দেওয়া থাকলে আমরা ব্যালেন্স বিডি দিয়ে শুরু করব। গত ক্লাসে এটা বলেছিলাম, কি দিয়ে শুরু করব শিক্ষার্থীরা তোমরা বলো? ব্যালেন্স বিডি দিয়ে শুরু করব। ওকে, এখন যেহেতু নগদ উদ্বৃত্ত, আমরা জানি সবসময় নগদে ডেবিট উদ্বৃত্ত হয়। নগদ প্রাপ্তির চেয়ে নগদ পরিশোধ কখনো বেশি হতে পারে না। এজন্য নগদে সবসময় ডেবিট উদ্বৃত্ত হবে। কিন্তু ব্যাংকের উদ্বৃত্তটা কখনো জমা হয়, কখনো জমাতিরিক্ত হয়। তো জমা হলে আমরা ডেবিট দিকে ব্যালেন্স বিডি লিখবো, আর জমাতিরিক্ত হলে ক্রেডিট দিকে ব্যালেন্স বিডি নামে লিখবো। ওকে, তো শুরু করতে যাচ্ছি। খেয়াল করো, প্রথমে তারিখ লিখতে যাচ্ছি। প্রথমে প্রতিষ্ঠানের নাম লিখতে উপরে। দেখো, এখানে মেসার্স রহিম এন্ড কোং এর বই, এটা হিসাব। এজন্য উপরে রহিম, মেসার্স রহিম এন্ড কোং এর, এটা আমরা 3 ঘোড়া নগদান বই করব, এজন্য লিখলাম 3 ঘোড়া নগদান বই। আর সব সম্পর্কে তোমাদেরকে আগে ধারণা দেওয়া হয়েছিল যে বাম দিকে বলা হয় ডেবিট দিক এবং ডান দিকে বলা হয় ক্রেডিট দিক। সকল প্রকার নগদ এবং চেক প্রাপ্তি আমরা ডেবিট দিকে লিখব, এবং সকল প্রকার নগদ এবং চেক প্রদান আমরা ক্রেডিট দিকে লিখব। অর্থাৎ প্রাপ্তি সমূহ ডেবিট দিকে লিখব, প্রদান সমূহ ক্রেডিট দিকে লিখব। অথবা নগদ বা চেকের মাধ্যমে টাকা আসলে আমরা ডেবিট দিকে লিখব, নগদ বা চেকের টাকা চলে গেলে আমরা ক্রেডিট দিকে লিখব। কেমন শিক্ষার্থীরা? তো যাই হোক, এছাড়া জাবেদার মাধ্যমে খুব সহজে নগদান বই করা যায়। আমরা আজকে জাবেদার মাধ্যমে নগদান বই প্রস্তুত করব। ওকে, তো প্রথম লেনদেনটি জানুয়ারি 1 প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত 50,000 টাকা। এটা আমরা এখানে লিখব তারিখ অনুসারে 2019 জানুয়ারিতে সংক্ষেপে লিখলাম। যেমন 1 ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি, যেহেতু নগদের উদ্বৃত্ত রয়েছে এজন্য নগদ কলামে 50,000 টাকা। অন্যদিকে ব্যাংক জমাতিরিক্ত রয়েছে, এজন্য ক্রেডিট দিকে লিখতে হবে 2019 জানুয়ারি 1 ব্যালেন্স বিডি, ব্যাংকের কলামে লিখতে হবে ব্যাংক জমাতিরিক্ত টাকা 20,000 টাকা। তাহলে প্রথমে উদ্বৃত্তের টাকাগুলো আমরা লিখে দিলাম নগদ উদ্বৃত্ত নগদের করে, যেহেতু ব্যাংক জমাতিরিক্ত রয়েছে এজন্য ক্রেডিট দিকে ব্যাংকের কলামে লিখতে হবে। এরপরে আমরা কিছু লেনদেন লিখবো এবং লেনদেনগুলোকে জাবেদা করব। জাবেদা করার মাধ্যমে পরে নগদান বইকে উপস্থাপন করব। ওকে শিক্ষার্থীরা, আমরা পরবর্তী লেনদেন নিয়ে কাজ শুরু করতে যাচ্ছি। জানুয়ারি 2 তারিখের লেনদেনটি হলো কারবারের জন্য একটি কম্পিউটার ক্রয়। কারবারের জন্য একটি কম্পিউটার ক্রয়, টাকা হচ্ছে 40,000 টাকা। কারবারের জন্য একটি কম্পিউটার ক্রয়, এখানে আমরা এটাকে প্রথমে জাবেদা করব, তারপরে নগদান বইতে উপস্থাপন করব। খেয়াল করি, কারবারের জন্য কম্পিউটার ক্রয় করা হয়েছে। আমরা জানি কম্পিউটারকে অফিস সরঞ্জাম নামে হিসাবভুক্ত করতে হয়। কেমন? তো যেহেতু অফিস সরঞ্জাম নামে হিসাবভুক্ত করতে হয়, অফিস সরঞ্জাম নামে একটি পক্ষ আসবে। অন্যদিকে এই লেনদেনটি কিসের মাধ্যমে হয়েছে? এখানে কারবারের জন্য একটি কম্পিউটার ক্রয় নিশ্চয়ই নগদে হয়েছে, কারণ এখানে চেক কিংবা অন্য কোনো ধারে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ নেই, সেহেতু এটা নগদান
নগদান নামে হিসাবভুক্ত করতে হবে। তাহলে এই লেনদেনটিকে আমরা এই লেনদেনটিকে আমরা জাবেদা করলে কি দাঁড়ায় দেখি। অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ওকে, তো অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। টাকা হচ্ছে 40,000 টাকা, উভয় দিকই সমান 40,000 টাকা। এখন জাবেদা করলাম, জাবেদা করার পরে আমরা নগদান বইতে উপস্থাপন করব। কিভাবে করব আমরা জানি, জাবেদায় নগদান বা ব্যয় ডেবিটে থাকলে টাকা ডেবিটে লিখবো, ক্রেডিটে থাকলে টাকা ক্রেডিটে লিখবো। এখানে তোমরা খেয়াল করো, নগদান হিসাব ক্রেডিট হয়েছে, তাহলে আমরা ক্রেডিট দিকে লিখবো। কার নামে লিখবো? অফিস সরঞ্জাম নামে। তারিখের ক্রম অনুসারে, তারিখ হচ্ছে জানুয়ারি মাসের 2 তারিখ। এখন আমরা লিখবো অফিস সরঞ্জাম হিসাব, অফিস সরঞ্জাম হিসাব। যেহেতু এখানে নগদান ক্রেডিট হয়েছে এজন্য ক্রেডিট দিকে, আর আমরা জানি বিপরীত খাতের নামে লিখতে হয় এজন্য অফিস সরঞ্জাম নামে লিখতে হয়েছে ক্রেডিট দিকে। টাকা হচ্ছে 40,000 টাকা, নগদ কলামে 40,000 টাকা। আশা করছি তোমরা লেনদেনটি বুঝতে পেরেছো। এরপরে আমরা পরবর্তী তারিখে চলে যাচ্ছি। পরবর্তী লেনদেনটিতে এরপরে লেনদেনটি হচ্ছে ব্যাংকে জমা দেওয়া হলো 5 তারিখে। ব্যাংকে জমা দেওয়া হলো, টাকা হলো 10,000 টাকা। শিক্ষার্থীরা, ব্যাংকে জমা দেওয়া হলো, এটাকে আমরা জাবেদা করব। প্রথমে জাবেদা করলে কি দাঁড়ায় খেয়াল করো। ব্যাংকে জমা দেওয়া হলো, কি জমা দেওয়া হলো? নগদ টাকা জমা দেওয়া হলো, অর্থাৎ কারবারে নগদ টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। এক্ষেত্রে জাবেদা হয় কি দেখো, ব্যাংক হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট 10,000 টাকা এবং নগদান হিসাব ক্রেডিট 10,000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা মজার ব্যাপার আছে। মজার ব্যাপার হলো 2 গড়া বা 3 গড়া নগদান বলতে কন্ট্রান্টি নামে একটা ব্যাপার আছে। তো কন্ট্রান্টি এটা ইংরেজি শব্দ, খেয়াল করো তোমরা। কন্ট্রা, CONTR, কন্ট্রা ENTRY, কন্ট্রান্টি। এটাকে বলা হয় বিপরীত দাখিলা, বাংলায় বলা হয় বিপরীত দাখিলা। তো এই বিপরীত দাখিলা বা কন্ট্রান্টি, এটা বুঝতে অনেক সময় শিক্ষার্থীদের কষ্ট হয়ে যায়। এজন্য কন্ট্রান্টি সম্পর্কে তোমাদেরকে ধারণা দিচ্ছি। কন্ট্রান্টি কখন হয় সেটা সম্পর্কে জেনে নাও। যখন দেখবে একটি লেনদেন নগদান এবং ব্যাংক উভয় হিসাবকে প্রভাবিত করে। কি বলছি? যখন নগদান এবং ব্যাংক উভয় হিসাবকে প্রভাবিত করে এমন লেনদেনের ফলে কন্ট্রান্টি হয়। এক্ষেত্রে নগদ টাকা যদি বেড়ে যায় তাহলে ব্যাংকে জমা টাকা কমে যাবে, আবার নগদ টাকা যদি কমে যায় তাহলে ব্যাংকে জমা টাকা বেড়ে যাবে। তো যেই ক্ষেত্রে নগদ টাকা বেড়ে গেলে ব্যাংকে জমা টাকা কমে যায়, আবার নগদ টাকা কমে গেলে ব্যাংকে জমা টাকা বেড়ে যায়, সেই লেনদেনটি নিয়েই কন্ট্রান্টি প্রস্তুত করা হয়, অর্থাৎ কন্ট্রান্টির প্রভাব দেখাতে হয়। এই লেনদেনটি নগদকে প্রভাবিত করেছে এবং ব্যাংককে প্রভাবিত করেছে। তো খেয়াল করে, আমরা যে লেনদেনটিতে ছিলাম, ব্যাংক জমা দেওয়া হলো 10,000 টাকা। এখানে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব এবং ব্যাংক হিসাব উভয় হিসাবকে প্রভাবিত করেছে। তো আমরা জেনেছি যে লেনদেনটি নগদান এবং ব্যাংক উভয় হিসাবকে প্রভাবিত করবে এবং একটিকে বাড়ালে অন্যটি কমে যাবে, সেই লেনদেনটির জন্য কন্ট্রা দাখিল করতে হবে। তো এখন এখানে দেখো, ব্যাংক হিসাব ডেবিট হওয়া মানে ব্যাংকে জমা টাকা বেড়ে যাওয়া, অন্যদিকে নগদান হিসাব ক্রেডিট হওয়া মানে নগদ টাকা কমে যাওয়া। তাহলে কি দেখা গেল? একদিকে ব্যাংক হিসাব টাকা বেড়েছে, অন্যদিকে নগদান হিসাব টাকা কমেছে। তো এই বিষয়টিকে বলা হয় কন্ট্রান্টি। এবং 2 ঘোড়া ও 3 ঘোড়া নগদান বলতে এই কন্ট্রান্টির প্রভাব দেখাতে গিয়ে তোমাদের অনেক সময় সমস্যার সৃষ্টি হয়। তো আশা করছি এখন থেকে আর সমস্যার সৃষ্টি হবে না। দেখো কিভাবে এটা উপস্থাপন করব। যেহেতু জাবেদায় ব্যাংক হিসাব ডেবিট হয়েছে, তো আমরা এই ব্যাংকের কলামে ডেবিট দিকে টাকা লিখবো, এই ডেবিট দিকে ব্যাংকের কলামে টাকা লিখবো। তো কি নামে লিখবো? দেখো, ব্যাংকের বিপরীতে আছে নগদান হিসাব, তাহলে আমরা এখানে তারিখ দিয়ে ব্যাংকের বিপরীতে যেহেতু নগদান হিসাব ছিল, আমরা এখানে লিখবো নগদান হিসাব, টাকা লিখবো ব্যাংকের কলামে, ব্যাংকের কলামে 10,000 টাকা। অর্থাৎ নগদান হিসাব লিখে ব্যাংকের কলাম 10,000 টাকা ডেবিট দিক। তো ব্যাংক ডেবিটে ছিল জন্য ডেবিট দিকে লিখলাম। এবার এখানে দেখো নগদান হিসাব ক্রেডিট হয়েছে, যেহেতু নগদান হিসাব ক্রেডিট হয়েছে তাহলে ক্রেডিট দিকে লিখবো। কি নামে লিখবো? বিপরীত খাত নামে। নগদের বিপরীতে কে রয়েছে? ব্যাংক, তাহলে ব্যাংক হিসাব নামে লিখবো, ব্যাংক হিসাব। তো ব্যাংক হিসাব কয় টাকা? এখানে 10,000 টাকা। খেয়াল করো, ব্যাংক হিসাব কি, এই নগদান হিসাব ক্রেডিট ছিল, এই জন্য ক্রেডিট দিকে লিখলাম।
কার নামে লিখবো? নগদের বিপরীতে যে ছিল ব্যাংক হিসাব, সেই ব্যাংক হিসাবের নামে লিখবো। টাকা কোন ঘরে? যেহেতু নগদান ক্রেডিট হয়েছে, এখানে ক্রেডিট থেকে নগদের ঘরে। আর একটা মজার বিষয় হচ্ছে, যখন এই কন্ট্রাক্ট হয় তখন এটা সহজে বোঝার জন্য যে যিনি তোমার খাতা দেখবেন পরীক্ষক, তিনি যেন দেখেই বুঝতে পারেন যে এই লেনদেনটি কন্ট্রাক্টই করা হয়েছে, এই জন্য একটা চিহ্ন এখানে ব্যবহার করতে হয়। খেয়াল করো, কন্ট্রাক্ট লিখতে ইংরেজিতে প্রথম অক্ষর সি, বাংলা প্রথম অক্ষর ক। কন্ট্রা লিখতে বাংলা প্রথম অক্ষর ক। তো এই জন্য এই ক অথবা সি এই দুটো যে কোনো একটা কথা এখানে লিখে দিতে হবে খতিয়ান পৃষ্ঠার কলামে। কোন কলামে? খতিয়ান পৃষ্ঠার কলামে। কোথায় লিখবো? ওই লাইনটি বরাবর। এখানে আমরা লিখলাম ক, অর্থাৎ কন্ট্রাক্টের জন্য আমরা ক লিখলাম, এখানে লিখবো ক। তো সেই ক্ষেত্রে এটা যেন তোমাদের মনে থাকে, যখন কন্ট্রাক্ট হবে তখন তার জন্য খতিয়ান পৃষ্ঠার কলামে উভয় দিকে ক চিহ্ন অথবা সি লিখতে পারি আমরা। তো সেক্ষেত্রে আশা করছি তোমরা এই বিষয়টি বুঝতে পারছো। আচ্ছা, কন্ট্রাক্ট সম্পর্কে বুঝতে পেরেছো। তো আমরা পরবর্তী লেনদেনে চলে যাচ্ছি। 6 তারিখ ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 20,000 টাকা। খেয়াল করো, ঋণ নেওয়া হলো 20,000 টাকা। এটাকে আমরা প্রথমে জাবেদা করব। ব্যাংক থেকে ঋণ নেওয়া হলে কি নেওয়া হয়েছে? নগদ টাকা নেওয়া হয়েছে। তাহলে এটাতে নগদান হিসাব নামে একটি পক্ষ আসবে। ব্যবসায় নগদ টাকার আগমন ঘটেছে, নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, এজন্য নগদান হিসাব ডেবিট হবে। অন্যদিকে এই টাকাটা এসেছে ব্যাংক থেকে ঋণ নেওয়ার মাধ্যমে, অর্থাৎ ব্যাংক ঋণ হিসাব নামে একটি পক্ষ আসবে। তো সেক্ষেত্রে নগদান হিসাব ডেবিট এবং ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। তো আমরা এখন দেখব নগদান বা ব্যাংক কোথায় আছে, কোন দিকে আছে সেই দিকে লিখব। এখানে দেখো নগদান হিসাব ডেবিট রয়েছে, এজন্য আমরা ডেবিট দিকে লিখব। এটি হচ্ছে 6 তারিখের লেনদেন। তো নগদান হিসাব ডেবিট, এজন্য আমরা ডেবিট দিকে লিখব। কি নামে লিখব? বিপরীত খাত ব্যাংক ঋণ নামে লিখব। ব্যাংক ঋণ হিসাব, ব্যাংক ঋণ হিসাব টাকা হচ্ছে 20,000 টাকা। এখানে আমরা লিখব 20,000 টাকা। শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, ব্যাংক থেকে ঋণ নেওয়া হলে একদিকে নগদ টাকা বাড়ে, অন্যদিকে ব্যাংক ঋণ নামক দায় বাড়ে। এখানে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, এর জন্য নগদান হিসাব ডেবিট হবে, আর দায় বৃদ্ধির কারণে ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট হবে। নগদান হিসাব বৃদ্ধি পাওয়ার কারণে ডেবিট দিকে লিখেছি আমরা নগদের কলামে। এরপরে পরবর্তী তারিখ 8 তারিখ। 8 তারিখে বলা হয়েছে ভাড়া প্রদান 8,000 টাকা। তো এখন আমরা এটাকে জাবেদা করে নেই। ভাড়া প্রদান করা হলে ভাড়া খরচ নামে একটি পক্ষ আসবে, ভাড়া খরচ হিসাব একটি পক্ষ আসবে, অন্যদিকে নগদান হিসাব নামে একটি পক্ষ আসবে, নগদান হিসাব। তো ভাড়া খরচ ব্যয় বৃদ্ধি পেয়েছে, এর জন্য ভাড়া ডেবিট, ভাড়া খরচ ডেবিট, অন্যদিকে নগদ টাকা কারবার থেকে কমে গেছে, নগদান হিসাব ক্রেডিট। এখন আমরা খেয়াল করি, এখানে ভাড়া খরচ ডেবিট হয়েছে, নগদান হিসাব ক্রেডিট হয়েছে। নগদান হিসাব যেহেতু ক্রেডিট, আমরা ক্রেডিট দিকে লিখব। কি নামে লিখব? ভাড়া খরচ নামে। টাকা লিখব 8,000 টাকা। তাহলে 8 তারিখের লেনদেনে ভাড়া খরচ হিসাব লিখে নগদ কলামে লিখব 8,000 টাকা। 8 তারিখের লেনদেনটি শেষ করলাম। এরপরে 10 তারিখে বলা হয়েছে দেনাদারের নিকট থেকে প্রাপ্তি 25,000 টাকা। খেয়াল করো, দেনাদারের নিকট থেকে প্রাপ্তি। 12 তারিখের লেনদেনটিতে বলা আছে পরবর্তী লেনদেন শুরু করছে। 10 তারিখের লেনদেনটিতে দেখা যায় দেনাদারের নিকট থেকে প্রাপ্তি 25,000 টাকা। তো আমরা প্রথমে জাবেদা করি, দেনাদারের নিকট থেকে পাওয়া গেছে নগদ টাকা, সেজন্য নগদ টাকা বৃদ্ধি পাওয়ায় নগদান হিসাব ডেবিট, অন্যদিকে দেনাদার হিসাব হ্রাস পাওয়ায় দেনাদার হিসাব ক্রেডিট। টাকা হচ্ছে 25,000 টাকা। তাহলে আমরা এটা কিভাবে উপস্থাপন করব? খেয়াল করো, যেহেতু নগদান হিসাব ডেবিট হয়েছে, আমরা ডেবিট দিকে লিখব। 10 তারিখের লেনদেন লিখব কার নামে? দেনাদার নামে। দেনাদার হিসাব লিখে টাকা নগদ করলাম, কেমন? এখানে 25,000 টাকা। আচ্ছা, 10 তারিখের লেনদেন শেষ হলো। এবার দেখো 12 তারিখের লেনদেন। 12 তারিখে দেখো সৈকতের নিকট পাওনা 20,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 19,500 টাকা চেক পাওয়া গেল। 19,500 টাকা চেক পাওয়া গেল। খেয়াল করুন, সৈকতের নিকট থেকে পাওনা ছিলাম 20,000 টাকা, সে আমাদেরকে 19,500 টাকা মূল্যের একটি চেক দিয়েছে এবং লেনদেনটি পূর্ণ নিষ্পত্তি হয়ে গিয়েছে। অর্থাৎ 20,000 টাকার জায়গায় 19,500 টাকা পেয়েছে, কিন্তু লেনদেনটি পূর্ণ নিষ্পত্তি হয়ে গেছে। অর্থাৎ এখানে একটা ছাড়ের ব্যবস্থা রয়েছে। তো যেহেতু ছাড়ের ব্যবস্থা রয়েছে, সেটা তো আমরা জানি বাট্টা। তো বাট্টা এখানে প্রাপ্ত বাট্টা নাকি প্রদত্ত বাট্টা? খেয়াল করি শিক্ষার্থীরা, যেহেতু টাকা পাওয়া গেছে, পাওয়ার সময় ছাড় দিতে হয়, পাওয়ার সময় যে ছাড় দিতে হয় সেটাকে বলা হয় প্রদত্ত বাট্টা। এজন্য প্রদত্ত বাট্টা নামে একটি
হিসাব হবে। তো সেক্ষেত্রে লেনদেন কি হবে, যেহেতু চেক পাওয়া গেল ব্যাংক হিসাবকে ডেবিট করব, ব্যাংক হিসাব ডেবিট। এরপরে দিয়েছে সৈকত দেনাদার, দেনাদার হিসাব বা সৈকত হিসাব ক্রেডিট। অন্যদিকে যেহেতু এখানে ছাড় দেওয়া হয়েছে সেহেতু প্রদত্ত বার্তা নামে একটি পক্ষ আসবে, প্রদত্ত বার্তা হচ্ছে ব্যয় বাচক হিসাব, এজন্য এটা ডেবিট। এখন টাকা অঙ্ক হিসাব করি আমরা। চেক পাওয়া গেছে 19,500 টাকা মূল্যে, বার্তা হয়েছে 500 টাকা, মানে ছাড় হয়েছে 500 টাকা। দেখো 20,000 টাকা থেকে 19,500 টাকা পেয়েছে, তাহলে কয় টাকা ছাড়ের ব্যবস্থা, 500 টাকা। অন্যদিকে দেনাদার নামে ফুল 20,000 টাকা লিখে দিতে হবে। তো এই ক্ষেত্রে শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা জানি ব্যাংক বা নগদান যেই দিকে থাকে সেই দিকে হিসাব লিখতে হয়। এখানে দেখো ব্যাংক হিসাব রয়েছে ডেবিট দিক, তাহলে আমরা ডেবিট দিকে লিখব। এখন কি নামে লিখব, এর বিপরীত খাত রয়েছে দেনাদার, দেনাদার নামে লিখব। তো 12 তারিখ এখানে লিখব দেনাদার হিসাব। ব্যাংকের কলামে রয়েছে, দেখো ব্যাংকের কলামে রয়েছে 19,500 টাকা, এজন্য এখানে লিখব 19,500। অন্যদিকে বার্তার কলামে লিখব 500 টাকা। এই হলো 12 তারিখের লেনদেন। এরপরে চলে যাচ্ছি 14 তারিখের লেনদেন। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন, টাকা হচ্ছে 1000। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করাতে কি হলো, যেটা ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করেছে, আমরা জানি ব্যক্তিগত প্রয়োজনে কারবার থেকে কোনো কিছু নিয়ে গেলে সেক্ষেত্রে উত্তোলন হিসাবকে আনতে হবে এবং উত্তোলন হিসাব ডেবিট হবে। তো এই ক্ষেত্রে উত্তোলন হিসাব ডেবিট, এবং যেহেতু টাকা ব্যাংক হিসাব থেকে কমেছে ব্যাংক হিসাব হবে ক্রেডিট, টাকা হচ্ছে 1000 টাকা। উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট 1000 টাকা। যেহেতু এখানে ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছে তাহলে আমরা ক্রেডিট দিকে লিখব। তারিখ হচ্ছে 14, কার নামে লিখব, ব্যাংকের বিপরীতে ছিল উত্তোলন হিসাব, তাহলে উত্তোলন নামে লিখব। উত্তোলন হিসাব কয় টাকা, 1000 টাকা। কার কলামে লিখব, দেখো যেহেতু ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছে ব্যাংকের কলামে লিখতে হবে 1000 টাকা। এরপরে চেক মারফত পণ্য ক্রয়। শিক্ষার্থীরা চেক মারফত পণ্য ক্রয় করা হলে এই লেনদেনটিকে জাবেদা করলে কি দাঁড়ায়, একটি হচ্ছে ক্রয় হিসাব, অন্যটি হচ্ছে ব্যাংক হিসাব। যেহেতু চেক মারফত ক্রয় করেছে টাকা কমে যাবে ব্যাংক থেকে, তো ক্রয় হিসাব ডেবিট হবে ব্যয় বৃদ্ধি পাওয়াতে, অন্যদিকে ব্যাংক থেকে টাকা হ্রাস পাওয়ায় ব্যাংক হিসাব হবে ক্রেডিট, টাকা হচ্ছে 2000 টাকা। ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আচ্ছা তারিখ হচ্ছে 15 তারিখ। এখন যেহেতু এখানে ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছে আমরা ক্রেডিট দিকে লিখব। কি নামে লিখব, যেহেতু ব্যাংকের বিপরীতে ক্রয় হিসাব আছে আমরা ক্রয় হিসাব নামে লিখব। ক্রয় হিসাব 2000 টাকা, ব্যাংকের কলামে 2000। ব্যাংক থেকে উত্তোলন 2000 টাকা, 16 তারিখ। কারবারের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন 20,000 টাকা। খেয়াল করে, কারবার বা ব্যবসা একই কথা। এখানে ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক থেকে টাকা উত্তোলন করায় একদিকে কারবারে নগদ টাকা এসেছে, অন্যদিকে ব্যাংকে যে জমা টাকা ছিল সেটা হ্রাস পেয়েছে, কমেছে। তাহলে এখানে দুটি পক্ষ আসবে, একটি হচ্ছে নগদান হিসাব, যেহেতু ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছে সেজন্য নগদ টাকা বেড়ে গেছে, নগদান হিসাব ডেবিট হবে, অন্যদিকে ব্যাংক হিসাব ক্রেডিট হবে। তো শিক্ষার্থীরা দেখো তো তোমাদের মনে পড়ে কিনা, আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে লেনদেনটি দ্বারা নগদ এবং ব্যাংক উভয় হিসাব প্রভাবিত হবে। নগদ টাকা বেড়ে গেলে ব্যাংকে জমা টাকা কমে যাবে, আবার নগদ টাকা কমে গেলে ব্যাংকে জমা টাকা বেড়ে যাবে। দেখো তো এখানে সেই বিষয়টি আছে কিনা। কারবারের প্রয়োজনে ব্যাংক থেকে টাকা উত্তোলন করেছে, কারবারে নগদ টাকা এসেছে, অন্যদিকে ব্যাংক থেকে টাকা চলে গেছে, ব্যাংকে জমা টাকা কমে গেছে, ব্যাংক হিসাব এসেছে। তো নগদান হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট, তাহলে এটা তো বিপরীত, তাই না? কন্ট্রান্টি কথা মনে আছে তোমাদের, এটা কন্ট্রান্টি, এজন্য এটা কন্ট্রান্টি প্রভাব আমরা এখন দেখাবো। 16 তারিখে দেখো এখানে নগদান হিসাব ডেবিট হয়েছে, নগদান হিসাব ডেবিট হয়েছে, এজন্য আমরা ডেবিট দিকে লিখব। কার নামে লিখব, ব্যাংক নামে। তাহলে ব্যাংক হিসাব লিখে টাকা হচ্ছে নগদ কলামে, টাকা 20,000। অন্যদিকে নগদান হিসাব লিখে টাকা ব্যাংকের কলামে 20,000।
আর খতিয়ান পৃষ্ঠার কলমে ক অথবা সি লিখতে হবে। খতিয়ান পৃষ্ঠার কলমে ক অথবা সি, আমরা ক লিখি। এই হচ্ছে 16 তারিখের লেনদেন, কন্ট্রাক্টরি হয়েছে, আমরা তার প্রয়োগ দেখালাম। এরপর দেখো 20 তারিখ, দেখো এখানে 30 তারিখের লেনদেন। ব্যাংক সুদ মঞ্জুর করলো 500 টাকা এবং ব্যাংক চার্জ ধার্য করলো 400 টাকা। এখানে মূলত দুটি লেনদেন হয়েছে, একটি হচ্ছে ব্যাংক সুদ মঞ্জুর করলো। তো ব্যাংক সুদ মঞ্জুর করলে আমরা জানি ব্যাংক হিসাব ডেবিট হয় এবং ব্যাংক সুদ হিসাব ক্রেডিট হয়। ব্যাংক জমাকৃত টাকার উপর সুদ মঞ্জুর করে, এজন্য ব্যাংক জমাকৃত টাকার উপর সুদ মঞ্জুর করলে ব্যাংকে জমা টাকা বেড়ে যাবে, এজন্য ব্যাংক হিসাব ডেবিট হবে। অন্যদিকে ব্যাংক সুদ হচ্ছে আয়বাস্তব হিসাব, আর আয়বাস্তব হিসাব হওয়ার কারণে ব্যাংক সুদ হিসাব ক্রেডিট হবে। কেমন? এই ক্ষেত্রে 500 টাকা করে ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে। তো এখন দেখো তো এই লেনদেনটিতে ব্যাংক হিসাব ডেবিট হয়েছে, আমরা ডেবিট দিকে লিখব কি নামে লিখব? তার বিপরীত কাজ ব্যাংক সুদ হিসাব নামে। এখানে লিখব ব্যাংক সুদ হিসাব, ব্যাংকের কলামে লিখব। কয় টাকা লিখব? 500 টাকা। তাহলে ব্যাংক সুদ হিসাব নামে ব্যাংকের কলামে 500 টাকা লিখলাম। এরপরে দেখো দ্বিতীয়টি ছিল ব্যাংক চার্জ ধার্য করলো 400 টাকা। ব্যাংক চার্জ ধার্য করা হলে যা হয় দেখো, ব্যাংক চার্জ হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। তো যেহেতু ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট হওয়ার কারণে আমরা ক্রেডিট দিকে লিখব। কি নামে লিখব? ব্যাংক চার্জ হিসাব নামে। এখানে ব্যাংক চার্জ হিসাব টাকা লিখব ব্যাংকের কলামে। কয় টাকা? এখানে 400 টাকা। ব্যাংক চার্জ হিসাব 400 টাকা। তো শিক্ষার্থীরা আমরা লেনদেনগুলো শেষ করলাম, এবার আমরা উদ্বৃত্ত নির্ণয় করব। ডেবিট এবং ক্রেডিটের যোগফল এবং তাদের পার্থক্য নির্ণয় করব। সবাই খেয়াল করো, এখানে ডেবিট দিকে নগদের প্রাপ্তি রয়েছে আর ক্রেডিট দিকে নগদের প্রদান রয়েছে। আবার ডেবিট দিকে ব্যাংকে জমা টাকা বৃদ্ধি সেগুলো রয়েছে, ক্রেডিট দিকে ব্যাংক জমা টাকা হ্রাস সেগুলো রয়েছে। আমরা খেয়াল করি নগদের প্রথমে উদ্বৃত্ত নির্ণয় করব, সেক্ষেত্রে নগদের যোগফল নির্ণয় করতে হবে আমাদের। দেখা যাচ্ছে নগদের ডেবিট দিকে রয়েছে 50,000, 20,000, 70,000 আর 25, 95,000 আর 20, 1,15,000। তাহলে ডেবিট দিকে 1,15,000 রয়েছে প্রাপ্তি আর পরিশোধ আসছে অনেক কম। তো ডেবিট দিকে 1,15,000 টাকা প্রাপ্তি হচ্ছে, এটা আমরা এখন উভয় দিকে লিখে যোগফল সমান করব। 1,15,000 লিখে উভয় দিকে যোগফল সমান করব এবং যোগফল সমান করতে গিয়ে যে দিকে টাকা কম রয়েছে সেদিকে আমরা ব্যালেন্স শিট লিখব এবং ব্যালেন্স শিট লিখতে হবে মাসের শেষ তারিখে। তো এখানে জানুয়ারি মাসের হিসাব, এটা জানুয়ারি মাসের শেষ তারিখ হচ্ছে 31 তারিখ। এখানে আমরা লিখব ব্যালেন্স সি ডি। তো কয় টাকা পার্থক্য খেয়াল করি, 1,15,000 রয়েছে ডেবিট দিকে, ক্রেডিট দিকে রয়েছে 50,800। 1,15,000 মাইনাস 50,800। তো উদ্বৃত্ত থাকে 0 0, 8 আছে 10 হবে 2, হাতে 1, 1 আছে 5 হবে 4 হলে, 5 আছে 11 হবে 6 হলে, অর্থাৎ 64,200 টাকা। এই 64,200 টাকা নগদ কলমে ব্যালেন্স সিডি লিখে লিখতে হবে 64,200 টাকা। তো আমরা জানি ব্যালেন্স সিডিটা আবার পরবর্তী মাসের শুরুতে ব্যালেন্স সিডি নাও লিখতে হবে। পরবর্তী মাস হবে ফেব্রুয়ারি 1 তারিখে ব্যালেন্স বিডি টাকা হবে 64,200। ওকে, নগদের কাজ শেষ করলাম। এবার আমরা ব্যাংকের দিকে তাকাই, খেয়াল করি। ব্যাংকের ডেবিটে রয়েছে 10,000, 19,500, 500 অর্থাৎ 20,000, 30,000 টাকা। ব্যাংকের ডেবিট দিকে রয়েছে 30,000 টাকা। অন্যদিকে দেখি ক্রেডিট দিকে কত রয়েছে। ক্রেডিট দিকে রয়েছে 20,000 আর 21,000, 23,000, 23,000, 43,000, 43,400। ক্রেডিটে রয়েছে 43,400। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, ডেবিটে রয়েছে 30,000, ক্রেডিটে রয়েছে 43,400। ক্রেডিটে বেশি রয়েছে। তো ডেবিটের চেয়ে যেহেতু ক্রেডিটে বেশি রয়েছে, তাহলে বোঝা যাচ্ছে যে ব্যাংকে যত টাকা জমা ছিল তার চেয়ে বেশি টাকা উত্তোলন করেছে। এক্ষেত্রে ক্রেডিট ব্যালেন্স হচ্ছে 13,400, অর্থাৎ 43,400 থেকে 30,000 বিয়োগ করলে 13,400। তো যেহেতু ক্রেডিট দিকে বেশি, ক্রেডিট দিকে যোগফলটা আমরা প্রথমে নামাবো। টোটাল যোগফল ছিল 43,400। এই 43,400 আমরা এখানে নামাবো 43,400। এক্ষেত্রে যেহেতু ডেবিট দিকে কম রয়েছে, এজন্য ব্যালেন্স শিটটা ডেবিট দিকে লিখতে হবে। মাসের শেষ তারিখ ব্যালেন্স সিডি কত টাকা পার্থক্য রয়েছে? 13,400 টাকা। আমরা এখানে লিখে দেব 13,400। ওকে, ব্যালেন্স সিডিটা আবার পরবর্তী মাসের বিপরীত দিকে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 1 তারিখে
ব্যালেন্স বিডি হয়ে লিখতে হবে। তাহলে আমরা লিখব ব্যালেন্স বিডি কত টাকা 13,400। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা ব্যাংকের কলামটুকু করে ফেললাম, এবার বাট্টা কলামের কাজ রয়ে গেছে। বাট্টার 500 টাকা, ক্রেডিট দিকে বাট্টার কোনো টাকা নেই কিন্তু যোগফল এখানে দেখে দিলাম। আমরা জানি যে বাট্টার কলামে ব্যালেন্স সিডিপিটা নির্ণয় করা প্রয়োজন হয় না, বাট্টার কলামে শুধু যোগফলটা টেনে দিলেই হবে। তো খেয়াল করি শিক্ষার্থীরা, নগদের উদ্বৃত্তে সবসময় ডেবিট ব্যালেন্স হবে, কিন্তু ব্যাংক উদ্বৃত্তের কখনো ডেবিট ব্যালেন্স হতে পারে এবং ক্রেডিট ব্যালেন্স হতে পারে। ব্যাংক উদ্বৃত্ত ক্রেডিট ব্যালেন্স মানে ব্যাংকে যত টাকা জমা ছিল তার চেয়ে অতিরিক্ত উত্তোলন করা বোঝায়। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে 3 ধারা নগদান বইয়ের আলোচনা করলাম কিছু তথ্য নিয়ে। আগামী ক্লাস থেকে আমরা উদ্দীপকের আলোকে ক খ গ এই 3টা সেকশনে যে প্রশ্নগুলি আসে সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা পরবর্তী ক্লাসটিও দেখবা। আজকের ক্লাস দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।